আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু ব্যাংকের লোন আর ব্যাংকের সুদ সম্পর্কে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন না। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তাদেরকে আগের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন যাওয়া যাক মূল আলোচনায়। দেখুন বন্ধুরা, আমাদের যে স্বনির্ভর দল আছে সেই স্বনির্ভর দলে কিন্তু ব্যাংকের যে পাসবই আছে সেটা কিন্তু দুটো পাসবই হয়। একটা হচ্ছে সেভিংস পাসবই আর একটা হচ্ছে সিসি পাসবই। এই সেভিংস অ্যাকাউন্ট আর সিসি অ্যাকাউন্ট যে দুটো বই আছে, সেভিংস অ্যাকাউন্টে আমরা কি করি না, প্রতি মাসে আমরা মাসিক সঞ্চয় টাকাটা জমা রাখি। আর যেটা সিসি অ্যাকাউন্ট মানে ক্যাশ ক্রেডিট, এই অ্যাকাউন্টে আমরা কি করি, এটা কিন্তু আমরা অনেকে কি বলি লোন অ্যাকাউন্ট বলি। এখান থেকে আমরা লোন তুলি। তো আমাদের যখন প্রথম লোন হয় তখন কিন্তু আমরা কি করি, ওই সিসি অ্যাকাউন্ট থেকে লোন তুলি। এবং অনেক সময় দেখা যায় যে ব্যাংক কি করে, লোন তোলার সময় ওই লোনের অ্যাকাউন্ট থেকে আমাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়। তখন আমাদের কিন্তু অনেক এসএসজির আছে, আমরা সব টাকা হয়তো আমাদের এত লোনের টাকা প্রয়োজন মতন আমরা তুলি, কিছু টাকা হয়তো আমরা প্রয়োজন না হলে আমরা তুলি না। আমরা কি করি, সেই সেভিংস অ্যাকাউন্টের মধ্যে রেখে দিই। কিন্তু যখন আমরা লোন পরিশোধ করতে যাই তখন কিন্তু ওই যে লোনের যে পুরো টাকাটারই কিন্তু আমাদের কাছে সুদ ব্যাংক কিন্তু চার্জ করে। তখন অনেকে হয়তো ভাবে যে আমি তো পুরো টাকাটা তুলিনি সেভিংস থেকে, তাহলে কেন কিন্তু আমার লোনটা সুদটা কেন পুরো নিল। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন যে যখনই আমাদের সিসি থেকে আমাদের টাকাটা উঠে যাচ্ছে তখনই কিন্তু ব্যাংক আমাদের কাছে সুদ কিন্তু চার্জ করবে। আবার আরেকটা বিষয়, আমরা অনেকেই দেখে থাকি যে কিছু কিছু সময় কি হয় যে লোন থেকে আমাদের লোনের অ্যাকাউন্ট থেকে আমাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়, আবার সেভিংস থেকে আমাদেরকে লোনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়। আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না এই জিনিসটা যে কেন আমাদের এরকম হচ্ছে। দেখুন, অনেকেই আছেন, অনেকই স্বনির্ভর দল, তারা কি করে যে লোন থেকে একবার টাকাটা তুলে নেয়। টাকাটা তুলে নেওয়ার পর তারা একবারে কিস্তি করে জমা দেবে বলে, মানে একবারে বছরের শেষে তারা একসাথে টাকাটা জমা দেবে বলে টাকাটা কিন্তু তারা লোনও করে না আর সেভিংসও করে। কখনো দেখা যায় যে আমরা লোনের লিমিট বাড়াইনি, কিন্তু আমাদের লোনের টাকা আমাদের কিন্তু সেভিংস বইতে দেওয়া হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারি না যে আমরা কেন লোনের লিমিট বাড়াইনি, অথচ আমাদের আগে যে লোনের লিমিটটা ছিল সেই টাকাটা আমাদের সেভিংসে চলে এসছে, এটা আমরা অনেকে বুঝতে পারি না। দেখুন বন্ধুরা, আমরা যেই লোনটা আমরা নিয়ে থাকি সেই লিমিট কিন্তু আমাদের থাকে। আমরা প্রয়োজন অনুপাতে আমরা কিন্তু লোনের লিমিট আমরা বাড়াই, কিন্তু আমাদের যতক্ষণ আমাদের সিসি অ্যাকাউন্টে টাকা পড়ে থাকে ততক্ষণ কিন্তু ব্যাংক আমাদের কাছে কোনো রকম ইন্টারেস্ট চার্জ করে না। কিন্তু যখনই ওই লোনের টাকা আমাদের সেভিংসে দিয়ে দেয় তখন থেকেই কিন্তু ব্যাংক আমাদের কাছে সুদ কষে। আমরা অনেকেই আছি প্রতি মাসে সঞ্চয়ের টাকা জমা করি, কিন্তু আমরা কিন্তু সেইটা ব্যাংকে কি করি না, বইটা আমরা আপডেট করি না, বা আমাদের বই সেভিংসে কত টাকা আছে আমরা চেক করি না। যখন নাকি আমরা একসাথে লোনের টাকা পরিশোধ করতে যাই ব্যাংকে, তখন আমরা জানতে পারি যে আমাদের ব্যাংকের থেকে সুদ চার্জ করা হচ্ছে। তখন আমরা আমরা দেখি যে আমাদের সেভিংসে ব্যাংক টাকা দিয়ে দিচ্ছে। এই জন্য বন্ধুরা, আপনাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু প্রতি মাসে না হলেও এক মাস ছাড়া অন্তত নিজেদের দুটো অ্যাকাউন্ট চেক করবেন যে সেভিংস সিসি থেকে লোন সিসির টাকা আমাদের সেভিংসে দিচ্ছে কিনা, এবং সেভিংসের টাকা যদি আমরা একসাথে না লোনের কিস্তি দিতে পারি, যদি আমরা প্রতি মাসে যদি আমরা লোনের টাকা কিস্তি দিতে না পারি, তাহলে 3 মাস ছাড়া কিন্তু ব্যাংক কি করবে, আমাদের যে জমা টাকা আছে সেভিংসের জমা টাকা থেকে কিন্তু লোনের বইতে কেটে নেবে। কারণ 3 মাস ছাড়া ব্যাংকে যদি আমরা ট্রানজেকশনটা না রাখি লোন বইয়ের সাথে বা সেভিংস বইয়ের সাথে, তখন কিন্তু ব্যাংক একটা এনপি লিস্ট, একটা আমাদের স্বনির্ভর দলের যে দল থাকে তার নামে বের হয়, মানে ব্যাড লিস্ট, যেটাকে আমরা বলছি যে আমাদের যাতে দলটা আমাদের ঠিকঠাকভাবে থাকে, পরবর্তী ক্ষেত্রে যাতে লোনের লিমিট বাড়তে কোনো রকম অসুবিধার মধ্যে আমাদেরকে না পড়তে হয়, এই জন্য কিন্তু ব্যাংক আমাদের দুটো বইতে ট্রানজেকশন করে।
আমাদের সবসময় হচ্ছে নিজেদেরকে নজর রাখা দরকার যে আমাদের সেভিংসে যদি কোনো লোনের টাকা ঢুকে থাকে, আমাদেরকে ওই টাকা যদি নিজেদের কোনো প্রয়োজনীয় আমরা ব্যবহার করতে পারি, ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অবশ্যই আমরা টাকাটা তুলব। যদি আমাদের টাকাটা প্রয়োজন না হয় তাহলে আমরা কি করব, সেটা আমরা লোন পাস বইতে কিন্তু আবার ফেরত দিয়ে দেবো, জমা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের সুদটা লাগবে না। আর বন্ধুরা, আরেকটা বিষয় বলে রাখছি, যেটা আপনাদেরকে, অনেকেই ভাবেন যে আমরা লোন নেব না বা লোন করব না, কিন্তু লোন আপনাদেরকে কিন্তু লোন নিতে হবে, লোন করতেও হবে, এবং প্রতি মাসে সেটা কিস্তি করে আপনাকে শোধ করতে হবে। যদি আপনারা কিস্তি করে শোধ করেন তাহলে কি হবে, যেরকম আপনাদের হচ্ছে সুদটা কমে কমে আসবে এবং লোনটা কিন্তু আপনাদের ঠিক সময় মতন পরিশোধ হয়ে যাবে। আর যদি আপনারা একসাথে লোনটা শোধ করবো বলে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের সুদের পরিমাণ কিন্তু বেড়ে বেড়ে যাবে। আরেকটা বিষয়, যে আমাদের যে ব্যাংকের যে 7% যে ইন্টারেস্ট, ওটা কিন্তু 3 লাখ টাকা লোন পর্যন্ত। যখনই আমরা 3 লাখ টাকার ঊর্ধ্বে আমরা লোন নিচ্ছি, 6 লাখ, 10 লাখ, 12 লাখ, 20 লাখ, 3 লাখ টাকার উপরে যখনই আমাদের লোন আমরা নিচ্ছি, তখনই কিন্তু ওই লোনের কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু বেড়ে যাবে। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম রেট ইন্টারেস্ট নিয়ে থাকে, সেই রেটের উপরে কিন্তু, সেই ইন্টারেস্টের উপরেই কিন্তু আমাদের স্বনির্ভর গোষ্ঠীকে কিন্তু লোন নিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আমরা যদি আমাদের সিসিতে যে আমাদের লিমিট থাকে, সেই লিমিট আমরা না বাড়িয়েও, লোন অ্যাপ্লিকেশন না করেও আমরা যদি টাকা পরিশোধ করে দিই, তারপরেও যদি ওই সিসির টাকা আমাদের সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের কিভাবে ইন্টারেস্টটা ব্যাংক চার্জ করে। তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি আপনাদের এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।